দুজন 7 দিন করে রিমান্ডে, গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলে গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। 106 উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এবং তুরাগের প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুতগতিতে চলছে ভরাট অপসারণের কাজ। অবৈধ হাউজিং উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ পরিবেশবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার সময় বন্ধ ছিল জরুরি নির্গমন পথ। ভবনে আগুন নেভানোর মহড়া না হওয়ায় বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে কয়েক ঘন্টার বিভীষিকাময় স্মৃতি। আজ গণশুনানিতে অংশ নিয়ে অনেকে সেই সময়ের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল জানিয়েছে, কিছুটা হেলে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি। আমাদের টয়লেটের গ্রিলটা ভাঙতে পেরেছিলাম এবং তারপরে এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে আমরা 30-35 জন বেরোতে পেরেছিলাম। তো আনফর্চুনেটলি আমাদের উপরতলায় যারা, তারা হয়তো এই গ্রিলটা ভাঙতে পারেনি এবং আমরা শুনেছি তাদের 10 জন ওখানেই মারা গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। আমার মনে হয় আরো বেশি প্রিকশন নেওয়া দরকার। তারপরে বিল্ডিং এর যে কোডগুলা, ওই নিয়ম মেনে বিল্ডিংগুলা করা। ভুক্তভোগীদের অনেকের ধারণা আগুনের উৎস 8ম তলা। যদিও সেই তলার কর্মরতরা জানান, তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। সোজা তাকাই দেখি আমাদের গেট তো গ্লাস, তাকাই দেখতেছি সিঁড়ির মধ্যে ধোঁয়া দেখে আমরা বাইরে। পুরো বিল্ডিং ধুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না, আর নিঃশ্বাস বদ্ধ হয়ে আসে। নিঃশ্বাস বদ্ধর কারণে স্যার আমি রুমাল বেঁধে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। কোনো অ্যালার্ম বাজেনি তখন। তারপরে যে এক্সিট, ফায়ার এক্সিট যেটাকে বলে, সেই এক্সিটটা তারা বলছে এক হলো সরু, অত্যন্ত সরু, এবং সেখানে কোনো নির্দেশনা ছিল না কোন দিকে এই এক্সিট ডোর। কোনো তলায় নাকি আবার এই এক্সিট ডোর আটকানো ছিল। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার সংগ্রহ করে। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে, অর্থাৎ অনেকে হয়তো স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে সকাল থেকে বুয়েট, রাজুক, সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফায়ার ফাইটিংগুলো ঠিক আছে কিনা, ফায়ার স্কেপ রোডগুলো ঠিক আছে কিনা, এখন যে ইলেকট্রিক্যাল যে ইয়েগুলো নষ্ট হয়ে গেল, কেবল টেবল নষ্ট হয়ে গেল, এগুলো আবার লিভেবল করতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে ফাংশনেবল করে তারপরে কিন্তু এটা লিভেবল বলা যাবে। 5 তলা অফিস ছাড়া ফায়ার ডোর কোথাও ছিল না। আরেকটা জিনিস ছিল, বিল্ডিং এর মেইন অংশের সাথে সেপারেশন, বিল্ডিং এর যে অন্যান্য অফিসগুলোর সাথে যেখানে ফায়ার স্কেপ আছে অথবা স্টেয়ারকেস বা লিফট আছে, ওটা কোনো সেপারেশন ছিল না। তার মানে এটা বিল্ডিং কোডে একটা ভায়োলেশন। তো এই ভায়োলেশনগুলোর কারণেই আমরা কিন্তু সময় বেঁধে দিচ্ছি যে এগুলো রিপেয়ার করে সে যা যা করণীয় সেটা করে বিল্ডিংটা তার অকুপেন্সি রাজুক অ্যালাউ করবে। আগুনের নিরাপত্তার প্রশিক্ষণের অভাবকে দায়ী করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বনানীর আগুনের ঘটনায় করা মামলায় ভবনের অবৈধ অংশের মালিক AKM তাসভিরুল ইসলাম ও জমির মালিক SMHI ফারুককে 7 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এফআর টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে এখনও গ্রেফতার করা যায়নি।
বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে প্রকৌশলী ফারুক হোসেন জমির মালিক এবং সেই সূত্রে ভবনের ৪৫% মালিকানা তার, আর তাসভিরুল ইসলাম ভবনের বর্ধিতাংশের মালিক। তবে মামলায় অন্যতম আসামি করা হলেও ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল আইনের আওতায় আসেনি এখনো। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। এর আগে এই আগুনের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। লিয়াকত আলী খান মুকুল, হি ইজ দ্য অ্যাকিউজড। এই তিনজনই তো আসামি, সেখানে কাউকে স্পেয়ার করা হয়নি। আমি তো বলেছি যে কাউকে স্পেয়ার করার সুযোগ নাই, অভিযান চলছে অবশ্যই। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, ভবনটির 18 তলার অনুমতি থাকলেও উপরের 5টি তলা নির্মাণ করেছেন তাসভিরুল ইসলাম। রূপায়ণ এবং ফারুক হোসেনের মালিকানাধীন ভবনে তাসভিরুল কি করে 5টি ফ্লোর নির্মাণ করলেন, প্রশ্ন ছিল গোয়েন্দা কর্মকর্তার কাছে। আমরা তো তদন্ত করব, মাত্র আসামি ধরেছি আর মামলা হয়েছে গতকালকে, একদিনে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। পুলিশ বলছে, ভয়াবহ এই আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা তদন্তের আওতায় আসবে তাও। রাজুকের মূল ইন্সপেকশনের দায়িত্বটা যারা বিল্ডিং অনুমোদন করেন এবং যারা ডেভেলপার, যারা বিল্ডিংটা তৈরি করেন, তাদের দায় দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা আমাদের কাজটুকু করব যে তদন্তে এই বিল্ডিং এর ক্ষেত্রে কি কি ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়গুলো শনাক্ত করে আমরা আদালতে আমাদের অভিযোগপত্র দাখিল করব। গেল 28শে মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় 26 জনের মৃত্যু হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ার 18 তলার অনুমতি নিয়ে 23 তলা করার পেছনে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড 2018 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। 18 তলার অনুমতি নিয়ে 23 তলা, এখন এই অনিয়মের সঙ্গে কারা জড়িত আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসবে। এদের ক্ষমা হবে না। যদি এরা কোত্থেকেও ছাড়া পায়, দুদক থেকে তারা ছাড়া পাবে না। যেই সকল দুর্নীতিবাজরা সরকারি সম্পত্তি গ্রাস করেছেন, নদী দখল করেছেন, যারা বিভিন্ন লুটপাটের অংশীদার হয়েছেন, তারা সাবধান হয়ে যান। এদিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে সকালেই ভিড় করেন দোকান মালিকরা। আগুনের লেলিহান শিখায় সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপ থেকে খুঁজে পাওয়া অবশিষ্ট জিনিসপত্র পানির দরে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। স্থায়ী স্থাপনা নির্মাণের আগে রোজা ও ঈদ সামনে রেখে দ্রুতই ব্যবসা শুরু করতে সরকারি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার অগ্নিকাণ্ডের সময় ফজরের নামাজের পর ময়মনসিংহ নিজ বাড়ির পথে রওনা দেন গুলশান কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম। এই মার্কেটে গত 15 বছর ধরে ব্যবসা করছেন তিনি। যাত্রাপথে বাসের মধ্যে মোবাইলে খবর পান ডিএনসিসি কাঁচা বাজারে আগুন লাগার কথা। সবকিছু যে পুড়ে ছাই হয়ে গেছে অনুমান করেই সেদিন আর ফেরা হয়নি তার। আমার ওই সাইডে 2টা দোকান, এখানে একটা 3টা দোকান ছিল। কালকে ফজর পরে আমি বাড়িতে চলে গেছিলাম, তো আমি অর্ধেক রাস্তা পার হইতে আমি শুনছি যে পুড়ে গেছে। আব্দুল আলিমের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের 211 জন ব্যবসায়ী। পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন অবশিষ্টটুকু। কাঁচা বাজারের সামনে খোলা চত্বরেই সেগুলোই বিক্রি করছেন পানির দামে। বৃহস্পতিবার আমি 2 লাখ টাকা তেল ঢুকাইছি, অলিভ অয়েল তেল। পার্টিকে আমি টাকাই দিই নাই, আমি কি করবো এখন? যা চলে যাওয়ার তো সব চলেই গেছে, সব শেষ। যেটা 100 টাকার মাল ওটা বিক্রি করছি 20 টাকা। রাখবো কোথায়? জাস্ট মানুষ কম দামে দিয়ে দিতেছি, মানুষ ব্যবহার করবে। পুলিশ এবং সমিতির করা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকার সাথে সমন্বয় করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পুলিশের সহায়তা এবং ডিডিএম এটা যৌথভাবে যে তালিকাটা করেছে, সে তালিকা আমরা ভেরিফাই করে দেখব। এর মধ্যে কোনো অসঙ্গতি পাইলে আমরা আলোচনা সাপেক্ষে সবাইকে নিয়ে আমরা এটা তালিকা ফাইনাল করব। রোজা ও ঈদকে সামনে রেখে দ্রুত ব্যবসা চালু করতে প্রধানমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আবেদন জানিয়েছে কাঁচাবাজার মালিক সমিতি। আমাদেরকে যত দ্রুত 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের এখানে বসায় নিরীহ মানুষকে ব্যবসা করার সুযোগ করে দেখ। আমাদের মানুষ এখানে সামনে ঈদ আছে, না খেয়ে মরে যাবে। এবারের আগুনে 100 কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে একের পর এক আগুনের ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। সকালে রাজুকে ঢাকা শহরে বিদ্যমান বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে সভা হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকার অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। কাল থেকে 24টি দল বহুতল ভবন পরিদর্শন করবে। তবে সাধারণ মানুষ বলছে, কেবল কথা নয়, কাজে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা।
আতিকুর রহমান তমালের রিপোর্ট। রোববার রাজুকে যখন সভা চলছিল তখন বেইলি রোডের এই ভবনের লিফটে আটকা পড়েন এক ব্যক্তি। ঘণ্টাখানেক আটকা থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে। যদিও এই ভবনের লিফটের কি সমস্যা হয়েছিল কিংবা আগুন লাগলে ভবন থেকে বের হওয়ার পথ রয়েছে কিনা তা জানতে গেলে ভবনের ভেতরেই ঢুকতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। 2-4 মিনিট আসলে এরপর আমরা লিফটে চাবি দিই, ওই লিফট খুলে দিছি, এরপরে হে বাইরে গেছে বাসে গিয়ে। কতক্ষণ ছিল? কতক্ষণ আমরা 5-10 মিনিট আসলে। আচ্ছা আচ্ছা, এর বেশি নেই। মানে কে আসছিল? মানে ফায়ার সার্ভিস আসছিল নাকি এই ঘটনায়? না, ফায়ার সার্ভিস আসছিল, অন্য কাজে আসলো, তার লাস্টে এখানে কত দাঁড়ায় চলে গেছে। পাশের দোকানের কাছ থেকে পাওয়া গেল ঘটনার বিবরণ। ওই বরাবর তো লিফট পেয়ে ঠেকছে, ওইখান দিয়েই ওনারা বাড়ি করছে, বাড়ি করিয়া ওনার বাসায় পৌঁছে দিয়া আর আলোচনা কেটে দেওয়াল কেটে। আগুন সহ ভবনগুলোর নানা সীমাবদ্ধতা নিয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে দুপুর 2টার দিকে ব্রিফিং করেন গণপূর্তমন্ত্রী। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি। মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় অগ্নি নিরাপত্তা ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে তবে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় বিজিএমই ভবন নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। যদি আদালতে নির্ধারিত সময়ের ভিতরে তারা তাদের ইমারত অপসারণ না করেন, আমরা স্টেপসে যাব। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই। রাজুকের এই অভিযানকে স্বাগত জানালেও আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রতিটা বিল্ডিং এর যে আমাদের এই যে ফায়ার এক্সিটটা, এটা তো একটু স্পেসটা বড় রাখা উচিত। আগুন লাগলে যেন ইমার্জেন্সি এক্সিকিউটের কোনো ব্যবস্থা থাকে। ঘটনা ঘটে গেছে তখন এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এটা ডিসমিস। তারা বলছেন, বড় কোনো দুর্যোগে নানা রকম উদ্যোগ নিতে দেখা যায়, কিন্তু দুদিন পর সব চলে আগের মতোই। সে কারণে রাজুকের এই উদ্যোগ কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অগ্নি নির্বাপনের বিষয়ে রাজক, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার বিষয়টি আবার উঠে এসেছে। সকালে কলাবাগান স্টেট ইউনিভার্সিটি আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। গ্লাস হলো সবচেয়ে বেশি হিট রিলেট করবে, এটা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক দুইটাই কাজ করতেছে সে। এই জন্য কিন্তু অনেক লোক মারা গিয়েছে। একটা মাত্র সিঁড়ি ছিল, স্মোক গুলো এর ভিতরে ট্র্যাপ করেছে। আই ফাইট ওভার দেয়ার 8, 9 এবং 10 তলায় 4 আওয়ার্স আমি নিজে বাজি রেখে ফাইট করছি। টেম্পারেচার ছিল 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ফায়ার এক্সিট করছেন, তার ডোর নাই, 4 তলায় এসে আবার এটারে কাইটা আবার আপনার এই ফায়ার এক্সিটে আবার রুম বানাইছেন। আপনারা সচিবালয় 20 তলা বিল্ডিং এ যান, দেখবেন যে দুই পাশে 2টা সিঁড়ি আছে, মূল লিফট এবং সিঁড়ি ছাড়া প্রত্যেকটা দেখবেন অলমোস্ট বন্ধ। একই অবস্থা যদি আপনারা আমাদের যে সরওয়ার্দী হাসপাতালে, হৃদরোগ ইনস্টিটিউটে ভিতরে গেলে মনে হবে দুর্গ, এদিকটা গেলেন তালা মারা, ওই দিকটা যাবেন তালা মারা। তাহলে মানুষ যখন কোনো দুর্ঘটনা ঘটবে কোন দিক দিয়ে যাবে? একটি সেবামূলক সংস্থার সঙ্গে আরেকটি সেবামূলক সংস্থার সমন্বয়ের অনেক ঘাটতি রয়েছে। 5,500 ভবন ভাঙতে পারবে না রাজুক। এই শহরের নাগরিকরা মনেও করে না যে 5,500 ভবন রাজুক ভেঙে দিয়ে একটা চমৎকার শহর বানিয়ে তুলবে। রাজুক অন্তত একটা ভবন ভেঙে সিম্বলিক ভাবে হলেও প্রমাণ করে দিক রাজুকের সদিচ্ছা রয়েছে। সময় সংবাদ আরো থাকছে। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। গুলিতে রোহিঙ্গা নারী সহ 3 জন নিহত। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। শিল্পে ব্যাংক ঋণের জটিলতায় বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রথম শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সময়মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ।
ব্যাংক ঋণ এক সময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণেই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্যসহ ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও ব্যাংকগুলো বাস্তবায়ন করেনি ৯% হারে শিল্প ঋণ। বেসরকারি ব্যাংক পরিচালকরা বলছেন, সঞ্চয়পত্র ও আমানতের উচ্চ সুদের কারণে ঋণের সুদহার কমানো যাচ্ছে না। অর্থনীতিবিদরা তাগিদ দিলেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক কমিশন গঠন করার। একই সঙ্গে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি বলেও মনে করেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। একসময়ের কৃষি নির্ভর অর্থনীতির দেশ এখন শিল্প ও সেবা খাতে ভর করে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিতেও শিল্প সম্প্রসারণের কোনো বিকল্প রাস্তা নেই বাংলাদেশের। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থেকে শিল্পায়নে উচ্চ সুদের ঋণ একটি বড় বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। এত বেশি কষ্ট ফান্ড দিয়ে আমাদের পক্ষে ব্যবসা করাটা কঠিন হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আসলে এই একক অঙ্কে আমার মনে হয় না যে ব্যাংকগুলো নামিয়ে আনবে। সরকারের হস্তক্ষেপে গত বছরের জুনে ব্যাংক মালিকদের সংগঠন ৯% হারে শিল্প ঋণ দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু প্রায় বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়া বাস্তবায়ন করেনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে এসব ব্যাংক মেয়াদি শিল্প ঋণে সর্বোচ্চ ১৫-১৬% পর্যন্ত সুদ আদায় করছে। তাহলে সুদের হার কমানোর প্রতিশ্রুতি কবে, কিভাবে পূরণ হবে? সুদের হার তো হুট করে বললেই তো অ্যাকচুয়ালি কমানো খুব কঠিন। তার কারণ হলো, আপনি জানেন যে আমানতের সুদের হার এখনও প্রতিযোগিতায় এক এক ব্যাংক এক এক রকম টাকা দিচ্ছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার এখনও অনেক বেশি। সেখানে যদি কমে, তাহলে এটা অটোমেটিকলি কমে আসবে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ মোট ঋণের 10.3%-এরও বেশি। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ কোটি টাকা। তাই সুদের হার কমাতে খেলাপি ঋণের হ্রাস টেনে ধরতে হবে, এমন মত তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, সংস্কার করতে হবে ব্যাংক খাতেরও। যেই ব্যাংকগুলো আছে সেখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা ব্যাংকিং কমিশন তৈরি করা উচিত, যেই কমিশনের দায়িত্ব হবে খেলাপি ঋণগুলো কীভাবে কমানো যায় তার ব্যাপারে একটা সুষ্ঠু কার্যকরী নির্দেশনা প্রদান করা। রিটের ফাঁকফোকর গোলে যারা দিনের পর দিন ঋণ নিয়ে একটা এমনই অবস্থা করেছেন যে তারা আসলে এই টাকাটা নানানভাবে রাজনৈতিক ক্ষমতার বলে হোক বা যেভাবে হোক চালায় যাচ্ছেন আর কি, সেই জায়গায় কঠোর হতে হবে। সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে ২.৫% ছাড় দেয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া জ্বালানি খাতের দুর্নীতি রোধে দুদকের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেছেন উচ্চ আদালত। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে এক রিটের শুনানিতে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে বেশি দামে LNG আমদানির বিষয়ে BERCর বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এর আগে গত 10 মার্চ থেকে 14 মার্চ গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি করে BERC। আজ রিটের শুনানিতে উচ্চ আদালত বলেন, দাম বাড়ানোর ক্ষেত্রে যেন আইনি প্রক্রিয়া এবং জনস্বার্থ উপেক্ষিত না হয়। কড়া গোয়েন্দা নজরদারি থাকায় আসন্ন HSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে চট্টগ্রামে পোর্ট সিটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার কথাও জানান মন্ত্রী। কিছু প্রতারক চক্র রয়েছে যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ
আদায় করে। তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি কোনোভাবে কোথাও কাউকে পাওয়া যায় যে এ ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিশ্বাস করি যে ব্যবস্থা সব নেওয়া হয়েছে তাতে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাতেও প্রশ্নপত্র কোনো ফাঁস হবে না। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে। চতুর্থ ধাপে 127টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ধাপে চেয়ারম্যান পদে 39 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গণনার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ পর্বে ব্রাহ্মণবাড়িয়ার 6টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোট গণনা। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে 4টার দিকে দুই আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে রফিকুদ্দিন ঠাকুর এবং মোটরসাইকেল প্রতীকে শের আলমের সমর্থকরা জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে একে অপরের সাথে এই ভোট কেন্দ্রে বিতর্কে জড়িয়ে পড়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় সরাইল প্রাত্যবাজার এলাকায় ধাওয়া পাল্টা চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া আমরা আর কোথাও বিক্ষিপ্ত কিন্তু কোনো সংঘর্ষের খবর পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা যেটুকু আমরা জানতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়া যে 6টি উপজেলা আছে, আখাউড়া, নবীনগর, কসবা, তারপর নাসিরনগর, সরাইল সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সরাইলের যে সার্বিক অবস্থা বর্তমানে বিরাজমান যে সেটি হচ্ছে এই সংঘর্ষের পরপর কিন্তু সরাইলে পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে সংঘর্ষস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ছোটোখাটো উত্তেজনা থাকলেও কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। তো সার্বিক অর্থে সরাইল এবং আশুগঞ্জে শান্তিপূর্ণভাবে সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে আমরা সার্বিক অর্থে জানতে পেরেছি। এখন প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রার্থী সমর্থকরা কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে তারা অবস্থান করছেন। কে জয়লাভ করবে সেই প্রত্যাশা কিন্তু সবাই কিন্তু তাই প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছ থেকে সরাইলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি ময়মনসিংহে হারুনুর কাছে। ধন্যবাদ উজ্জ্বল। ময়মনসিংহের 10টি উপজেলায় যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং 4টায় সেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয় এবং ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর এখন ভোট গণনার কার্যক্রম চলছে। ময়মনসিংহের যে 10টি উপজেলা আছে, 10টি উপজেলার 1063টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয় এবং সেই কেন্দ্রগুলোতে এই মুহূর্তে যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, তারা ভোট গণনার কার্যক্রম করছেন এবং যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন এজেন্টরা সেই কক্ষে অবস্থান করছেন এবং তাদের সামনেই ভোট গণনার কার্যক্রম চলছে। এবং আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এইখানেও গণনার কার্যক্রম চলছে এবং গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই এখানে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার কাছ থেকে জানতে পেরেছি। এবং শুধু এই কেন্দ্রেই নয়, এছাড়াও যে আশপাশের যত কেন্দ্র আছে এবং অন্যান্য উপজেলার যতগুলো ভোট কেন্দ্র আছে সবগুলো ভোট কেন্দ্রেই এই মুহূর্তে গণনার কাজ চলছে এবং সেই গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সেই ফলাফল নিয়ে যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা নিয়ে যাবেন বলে আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যদি বলি, ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে চলছে। এছাড়াও আজকে ময়মনসিংহ জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট প্রস্তুতি ছিল এবং তাদের তৎপরতাও আমরা দেখেছি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই মুহূর্তে গণনার কার্যক্রম চলছে। কিছুক্ষণ পরেই ফলাফল ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ খবর।
দর্শক, উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনার কাজ এবং সে খবর জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এর আগে চতুর্থ দফায় ১০৭টি উপজেলায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। গঞ্জি ছিল এই মোটর মার্কা, এই গঞ্জি যতটা ছেলে দেখছে সব ছেলেরা মাইস্ট্রি করছে রকেট এবং রকেটের গুন্ডা বাহিনী লোকেরা। আমার দোকান বাংছে রফিক টাওয়ারে অর্ডার দিছে, বাংছে হচ্ছে আপনার রকেট মেম্বার জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, যার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরনে আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। টিপ দেওয়ার হরে এখানে লেখা হয়ে গেছে, এর আবার টিপ দিছি। এভাবে যদি ভোট সামনে দিয়ে হয়, আগামীতে যদি হয়, তাহলে জনগণের ভোটের প্রতি আগ্রহ হবে। ময়মনসিংহ সদরেও ইভিএমে ভোট গ্রহণ হয়। জেলার 10 উপজেলায় চেয়ারম্যান পদে 30 জন, ভাইস চেয়ারম্যান পদে 68 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খুলনার 8 উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরে লম্বা হয় লাইন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভোট কেন্দ্র ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার 3 উপজেলায় অনুষ্ঠিত হয় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। এছাড়া বরগুনা, টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোট গ্রহণ হয়। এদিকে 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অবস্থান নিয়েছেন এমন প্রার্থী ও নেতাকর্মীদের তালিকা করেছে আওয়ামী লীগ। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি জানান, এই তালিকা ও প্রতিবেদন যাচাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেবে দলের ওয়ার্কিং কমিটি। যারা সরাসরি দলীয় মনোনীত প্রার্থী বিরুদ্ধে অবস্থান নিয়ে তা কার্যক্রম করেছে তাদের সম্পর্কে তথ্যবার্তা সংগ্রহ করে সাবমিট করার জন্য। আমরা সাবমিট করার পরে আমাদের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত হবে। আপনাদের অপেক্ষা করতে হবে আগামী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা যে কী সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য। আমরা ইতিমধ্যে 8টি সাংগঠনিক কমিটি, আমরা বিভাগীয় কমিটি আমরা আজকে একটা খসড়া তৈরি করেছি এবং এটা আমাদের দলীয় সভানেত্রীর কাছে এটা উপস্থাপন করা হবে। তারপরে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে আমাদেরকে সম্মেলনকে সামনে রেখে। দুর্ঘটনার মতো উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক সমালোচনা না করে পরিস্থিতি মোকাবিলায় বিএনপিকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবকিছুকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই রাজনীতিকরণ করার চেষ্টা না করে আসন আত্মপীড়িতদের পাশে দাঁড়ায়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমস্ত দলমত নির্বিশেষে আত্মপীড়িতদের পাশে দাঁড়ায়। এখন যেহেতু অনেক বহুতল ভবন হচ্ছে, প্রত্যেকে যে লিফট আটকা পড়তে পারে, যে কোনো সময় আগুন লাগতে পারে, এগুলো মাথায় রেখেই এবং
পুরোপুরিভাবে বিল্ডিং কোড মেনেই এই ভবনগুলো নির্মাণ করা প্রয়োজন। দেশের যেখানে যা ঘটছে সবকিছুর দায় বিএনপির ওপর চাপাচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। আজকে তরুণ তরুণীরা ঝলসে যাচ্ছে, টাটকা মানুষের পোড়া মাংসের গন্ধে ঢাকার বাতাস ভারী হয়ে উঠছে, কিন্তু সরকার নির্বিকার। পোড়া মাংসের গন্ধের প্রতিবাদ বাংলার আকাশে আকাশে যেন ধ্বনি তোলা হয়, এই জন্যই বাকশাল করবেন। বাকশাল মানেই তো হচ্ছে কণ্ঠরোধ। এখন তিনি আরেকটা কৌশল নিয়েছেন, যা কিছু ঘটবে বিএনপির উপর চাপাও, জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে বিএনপি জড়িত। কলকাতাগামী এমভি মধুমতি জাহাজ এবং কলকাতা থেকে বাংলাদেশগামী আরভি বেঙ্গল গঙ্গা জাহাজটি পশ্চিমবঙ্গের হেমনগর বন্দর থেকে আনুষ্ঠানিক কাজ শেষে আবার রওনা হয়েছে কলকাতা ও বাংলাদেশের উদ্দেশ্যে। এমভি মধুমতি জাহাজে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ মামুন, ঢাকা কলকাতা ঢাকা নৌ রুটের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এই মুহূর্তে রয়েছে কলকাতার উত্তর 24 পরগনা এলাকার বিদ্যা নদীতে, এবং এই এলাকাটি মূলত সুন্দরবন ঘিরে এই এলাকাটি গড়ে উঠেছে। এবং আমরা সেই সুন্দরবনের পাশ দিয়ে এই মুহূর্তে ধীরে ধীরে কলকাতা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কলকাতা বা ভারত সরকারের দুটি নৌযান এই এমভি মধুমতিকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। আপনি দেখছেন ভারত সরকারের পতাকা বহনকারী একটি ছোট জাহাজ এবং তার পিছনে আরো একটি জাহাজ। এই দুটি জাহাজ মূলত আমাদের যে এমভি মধুমতি এই জাহাজকে পথ দেখিয়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। আমি একটু আপনাকে বলে দিতে চাই, আজ সকাল 10টার পরে মূলত কলকাতার যে নদী সীমা শুরু যেখানে, সেই হেমনগরে এসে পৌঁছায় এমভি মধুমতি, এবং সেখানে তখন ভারতের যে ইমিগ্রেশন কর্মকর্তারা তারা ফুলেল শুভেচ্ছা দেয় সকল যাত্রীদের, এবং তারা সেখানে বরণ করে নিয়েছে। এরপরেই মূলত সেখানে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে, পাসপোর্ট দেখানো কিংবা ভিসা প্রক্রিয়া, এসব কাজগুলো সম্পন্ন হওয়ার পরে বিকেল 4:30টার দিকে আবার এই জাহাজটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনি দেখছেন জাহাজে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই সুন্দরবনের যে সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ, সেগুলো উপভোগ করছেন। এবং এর সঙ্গে কিন্তু এমন পরিবেশ খুব সচরাচর কিন্তু পাওয়া যাবে না, বিশ্বের কম জায়গাতেই আছে এমন নির্মল বাতাস, এমন লাখো লাখো গাছ, তার সঙ্গে এই যেমন এই এখন সূর্যোদয় হবে কিছুক্ষণ পরে, এটি আবার এখানে বসে দেখা। এই যে সামগ্রিক একটি পরিবেশ, এই পরিবেশ, এই যে পর্যটন, এগুলো মূলত দেশবাসীর কাছে তুলে ধরে এটি ধীরে ধীরে বিশ্বে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ঢাকা কলকাতা নৌ রুটটি চালু করা হয়েছে দীর্ঘ প্রায় 70 বছরের বেশি সময় পর। আপনি জানেন যে 1947 সালে সবশেষ ঢাকা কলকাতা নৌ রুটে জাহাজ চলাচল করতো, যাত্রীবাহী জাহাজ, সে ব্রিটিশ আমলে। এরপর থেকে কিন্তু সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে মূলত গত বছর বর্তমান সরকার ভারত সরকারের সঙ্গে একটি যৌথ চুক্তির মাধ্যমে এই যে নতুন করে আবার যাত্রীবাহী চলাচল করার যে একটি চুক্তি সেটি করেছে। তো এখন যে পাশটি দেখছেন এটি হলো উত্তর 24 পরগনা এলাকার যে লোকালয় এলাকা। এখানে আপনি দেখছেন, দেখলেই বোঝা যায় এখানে মূলত নিম্ন আয়ের মানুষজন হয়তোবা থাকেন, যারা জেলে পাড়ার মানুষ বা চর পাড়ার মানুষ। আপনি দেখছেন ছোট ছোট ঘর ভারতের এই উত্তর 24 পরগনা এলাকায়। ঠিক এর অপর পাশেই রয়েছে সুন্দরবন, যেটি মূলত বাংলাদেশের বেশিরভাগ অংশ, কলকাতার বা ভারতের কিছু অংশ জুড়ে এই কলকাতার এই সুন্দরবনে রয়েছে। তা আমরা কিন্তু ধীরে ধীরে কিছুক্ষণ পরেই হয়তো এই বিদ্যা নদী পার হওয়ার পরেই একদম যে সুন্দরবনের মেইন যে জায়গা, সুন্দরবনের মধ্যে, সেই সুন্দরবনের মধ্যে প্রবেশ করব। এবং তখন কিন্তু দুপাশ জুড়েই এমন হাজারো সারি সারি গাছ থাকবে, এমন বাতাস থাকবে, এবং সেগুলো কিন্তু উপভোগ করতে করতেই এই যে জাহাজ এমভি মধুমতি, যেখানে 69 জন যাত্রী রয়েছেন এবং 58 জন রয়েছেন জাহাজের ক্রু, এই মোট 137 জন এই যে মোট যাত্রী বা ক্রু রয়েছে, এরা সবাই কিন্তু এই উপভোগ করতে করতে চলে যাবে। এবং আমি আপনাকে সবশেষ বলে রাখি, জাহাজটি মূলত আগামীকাল সন্ধ্যা নাগাদ বা এখন থেকে বলা হচ্ছে কমপক্ষে 16 ঘন্টা পরে এই জাহাজটি কলকাতায় গিয়ে পৌঁছবে। এবং সেখানে কিন্তু ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে এই জাহাজের সকল যাত্রীদেরকে একটি ডিনার পার্টির আয়োজন করেছে, সেখানেও আবার বরণ করে নেওয়া হবে প্রথম জাহাজের যাত্রীদের। তো মোটামুটি আমার কাছে ছিল এমভি মধুমতি থেকে সবশেষ খবর। মামুন। দর্শক, বাংলাদেশ থেকে ভারতগামী এমভি মধুমতি জাহাজটি প্রথমবার আজ প্রথম দিনের মতো কলকাতার উদ্দেশ্যে কিছুক্ষণের পরেই কলকাতায় পৌঁছবে এবং এমভি মধুমতি জাহাজ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এখনকার খবর জানাতে রিপোর্টার মাহমুদ রাকিব। যাচ্ছি পরের সংবাদে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ১.৫ বছরের বেশি সময় ধরে নানামুখী চেষ্টা চললেও তা এখন পর্যন্ত সফল হয়নি। এতে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপের মুখে নানা সমস্যার মুখোমুখি স্থানীয়রা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। প্রত্যাবাসন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে সেটা জানাতে না পারলেও বাংলাদেশ এজন্য সবসময় প্রস্তুত বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিষ্ঠুর দমন নিপীড়নের মুখে রোহিঙ্গারা সাগরে ভেসে নাফ নদী পাড়ি দিয়ে আবার কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে, যার সংখ্যা এখন নতুন পুরাতন মিলিয়ে ১১ লাখে ছাড়িয়েছে। ১ মাস ২ মাস করে গত ১ বছর ৭ মাসেরও বেশি সময় ধরে এসব রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। সরকারের নানামুখী উদ্যোগ এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। আলোচনা, চুক্তি, তালিকা হস্তান্তর, যাচাই বাছাই সহ রোহিঙ্গাদের প্রতি অনুকম্পা দেখানোর বড় বড় আয়োজনও আছে, কিন্তু মিয়ানমারের নানা অজুহাতে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা আসার পর থেকে আমরা কক্সবাজারবাসী খুবই কষ্টের মধ্যে রয়েছি। এনজিওদের কারণে মূলত কক্সবাজারবাসী রোহিঙ্গাদের চাইতে অনেকটা চাপের মধ্যে রয়েছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাচ্ছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের সদিচ্ছা থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে দাবি এই নিরাপত্তা বিশ্লেষকের। আন্তর্জাতিক সংস্থাসমূহ শুধু করতেছি হচ্ছে এরকম করলে হবে না। এটা নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে তাদেরকে চেষ্টা চালাতে হবে। প্রত্যাবাসন শুরুর কোনো তথ্য না জানাতে পারলেও বাংলাদেশ এর জন্য সবসময় প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। যে ধরনের আইন শৃঙ্খলা বিষয়গুলো দেখা বা অন্যান্য যে সকল বিষয় জেলা প্রশাসন একত্রিত আছে সে সকলগুলো দিতে আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া ও টেকনাফের প্রায় ৪ লাখ মানুষ, আর ধ্বংস হয়েছে ৬,১৬৩ একর বনভূমি। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে ৩ জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী, এর মধ্যে একজন রোহিঙ্গা নারী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির খবরে ভোরে টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই 2 মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে 6টি বন্দুক, 18টি তাজা কার্তুজ ও 20,000 ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে টেকনাফের দমদমিয়া ওমরখাল এলাকায় অভিযান চালায় বিজিবি। উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক রোহিঙ্গা নারী মাদক কারবারি নিহত হয়। নিউ ইয়র্কে লেখক, কবি, সাহিত্যিক ও অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সাহিত্য একাডেমির 100তম আসর। এ উপলক্ষে শনিবার জ্যাকসন হাইটসের একটি হলে সংগঠনের পক্ষ থেকে জমকালো আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে সাহিত্যের এই 100তম আসরটি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নিউ ইয়র্ক সাহিত্য একাডেমির 100তম আসর। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসের বিশিষ্টজনেরা। এর আগে বিকেল থেকে শুরু হয় সাহিত্য আসর। এতে স্বরচিত কবিতা, গল্প পাঠ করেন লেখকরা। আয়োজকরা জানান, প্রবাসের বাস্তবতায় সাহিত্যের এ ধরনের আয়োজন মোটেও সহজসাধ্য কাজ নয়। এটা একদিনের কাজ ছিল না, এটা খুব সহজ পথ পরিক্রমাও ছিল না, সহজ সাধ্যও ছিল না, কিন্তু এটা সবচেয়ে বড় কথা যে আমরা অবশেষে আমাদের সেই মহেন্দ্রক্ষণটি ছুঁতে পেরেছি। রোদ, ঝড়, বৃষ্টি, যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করে বন্ধুর পথ পাড়ি দিয়ে এই জায়গাটিতে আমরা এসেছি। আর এটি সম্ভব হয়েছে যারা স্বতঃস্ফূর্তভাবে নিউ ইয়র্কে প্রবাসী যারা লেখালেখি করেন, কবিতা পড়েন, তারা তাদের অংশগ্রহণে এবং তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায় এই আসর অব্যাহত রাখার কথা জানিয়ে সবাইকে এতে অংশ নেয়ার আহ্বান জানান আয়োজকরা। প্রতি মাসের শেষ শুক্রবার নিউ ইয়র্কে যারা লেখালেখি করেন তাদেরকে নিয়ে একটি সভা করি, যেখানে তারা নিজেদের কথা বলেন, নিজেদের লেখা পড়েন এবং নিজেদের ভাব বিনিময়টি করেন। আপনারা যারা এখনো আসেননি, আপনারা আসবেন এবং দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরে নাচ ও গানের মধ্য দিয়ে শেষ হয় সাহিত্যের 100তম আসর উপলক্ষে বিশেষ এই আয়োজনের। যেমন সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
এফআর টাওয়ারের জমির মালিক সহ দুজন 7 দিন করে রিমান্ডে। গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলেই গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। 106 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এবং তুরাগের প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত গতিতে চলছে ভরাট অপসারণের কাজ। অবৈধ হাউজিং উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ পরিবেশবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।